কারা কারা অর্জুন রেড্ডি দেখেছো, কারা অ্যানিমেল দেখেছো, বা কারা কবির সিং দেখেছো? এই সব বইয়ের হিরোদের কি তুমি পছন্দ করো? তাদের মতো হতে চাও? তাদের যে ক্যারেক্টারগুলো দেখানো হয়েছে সেই ক্যারেক্টারের সাথে তুমি নিজেদের মিল খুঁজে পাও? তুমি কি নিজেকে একটা আলফা মেল বলে চিহ্নিত করতে চাও, বা মনে করো যে হ্যাঁ আমার আলফা মেলদের মতো ইগো আছে, তুমি তোমার সেই ফিলিংস আছে? তাহলে এই যে বইটার নাম করছি, এই বইটা থেকে শত হস্তে দূরে চলে যাও এবং এখানে এই রিভিউ দেখাটা বন্ধ করে রাখুন। এই রিভিউটা দ্য গার্লফ্রেন্ড মুভিটাকে নিয়ে, যে মুভিটার আমরা এক্ষুনি কাটাছেড়া করতে চলেছি। কিন্তু ওই যে বললাম, এই বইটা তোমাদের জন্য নয়, কারণ এই বইটা তোমরা দেখলে তোমাদের ইগো হার্ট হতে পারে, তোমাদের ফিলিংস হার্ট হতে পারে। বাকিরা চলে এসো রিভিউটা শুনতে। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও, যাতে করে সবার আগে তোমরা এই ভিডিওটা, আমি যে ভিডিওগুলো ছাড়ি সেগুলো দেখতে পারো। হ্যাঁ, তো গার্লফ্রেন্ড মুভিটা কারা কারা দেখে ফেলেছো তারা দেখে নাও, তোমাদের ফিলিংস এর সাথে আমার ফিলিংস বা আমার যে ওভারঅল রিভিউটা সেটা ম্যাচ করছে কিনা। আর ম্যাচ করে গেলে বা যাই হোক না কেন তোমরা কমেন্টের মধ্যে ওটা জানিয়ে দাও। তো শুরু করছি দ্য গার্লফ্রেন্ড মুভিটাকে। প্রথমে স্টোরি নিয়ে কথা হয়ে যাক। তো এই বইয়ের গল্পটা পুরোটাই ফিমেল কেন্দ্রিক, ফিমেল সেন্ট্রিক, এবং এই বইতে রশ্মিকা মান্দানাকে ঘিরে, রশ্মিকা মান্দানার চরিত্র ভূমাকে ঘিরে এই পুরো গল্পটা। এক কলেজ পড়ুয়া মেয়ে যার জীবনে আসে বিক্রম নামের একটা ছেলে। শুরুতে প্রেম, রোম্যান্স, ছোট ছোট মোমেন্টস, কিন্তু ধীরে ধীরে দেখা যায় এই সম্পর্কের ভেতর তৈরি হচ্ছে টক্সিসিটি, মানসিক চাপ আর নিয়ন্ত্রণের খেলা। শেষে ভূমা বুঝতে পারে যে ভালোবাসার মানে বা ভালোবাসার নামে নিজেকে বিলিয়ে দেওয়া, নিজেকে বিকিয়ে দেওয়া, নিজেকে আত্মসমর্পণ করে দেওয়ার কোনো মানেই হয়। আর এখানেই এই মুভিটা, এই সিনেমাটা একটা বিশাল বড় মেসেজ দিয়ে যায়। সেলফ রেসপেক্ট ইজ বিগার দ্যান লাভ। নিব্বা মনে ব্যথা লাগলো নাকি? এবার একটু অ্যাক্টিং আর ক্যারেক্টার নিয়ে কথা হয়ে যাক। রশ্মিকা মান্দানা উফ, আগুন! এই বইতে আগুন রশ্মিকা মান্দানা। ওর অভিনয় অনেক ন্যাচারাল, স্পেশালি ইমোশনাল সিনে যে ভালনারেবিলিটিটা, ভয় আর অবশেষে সাহস, সবটাই বিলিভেবল লেগেছে তার অ্যাক্টিং এ। দীক্ষিত শেট্টি এই বইতে ভালো কাজ করেছে। প্রথমে সুইট বয়ফ্রেন্ড, পরে টক্সিক কন্ট্রোল ফ্রিক, দুটো দিকই নাইসলি ক্যারি করেছে। আর সাইড ক্যারেক্টারটা ঠিকঠাক, কিন্তু ওদের কিছু করার ছিল না, কম টাইম স্পেস পেয়েছে এবং ক্যারেক্টারগুলো খুব একটা এস্টাবলিশ না, তাই ঠিকঠাক। এবার আসি ডিরেকশন আর স্ক্রিন প্লেতে। এখানে ডিরেক্টর রাহুল রবীন্দ্রন বইটাকে স্টার্টিং করেছেন একটু স্লো ভাবে, সিনেমাটাকে একটু ধীর গতিতে চালিয়েছেন। প্রথমার্ধে গল্প বেশ স্লো লাগে, কিছু দৃশ্য মনে হচ্ছে টেনে টেনে লম্বা করা হয়েছে, তবে দ্বিতীয়ার্ধে কিন্তু ইমোশনাল ডেপথ বাড়ে, স্পেশালি শেষের দিকে ট্রান্সফরমেশনটা খুব সুন্দর দেখানো হয়েছে। আর চিত্রনাট্য অনেস্ট চিত্রনাট্য, ভালোই, খারাপ বলবো না, কিন্তু কিছু জায়গায় যেন মনে হয় এই রিপিটেটিভ লাগছে, কিছু সিন যেন মনে হয় যে চপ করা যেতে পারে। একটু মিউজিক আর টেকনিক্যাল ডিপার্টমেন্ট গুলো নিয়ে একটু আলোচনা করা যাক। সঙ্গীত পরিচালক এখানে হেশাম আব্দুল ওয়াহাব, আমি ঠিক মতো উচ্চারণ করতে বললাম জানি, তবে এই বইয়ের গানগুলো কিন্তু খুব সুন্দর সে তৈরি করেছে। বিশেষ করে গানগুলো সফট, ইমোশনাল এবং মুডের সঙ্গে যায়। ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ ভালো, স্পেশালি ক্লাইম্যাক্সের দিকে। সিনেমাটোগ্রাফি ডিসেন্ট, কিছু দৃশ্য সুন্দর, হোস্টেল, আয়নার শট, শহরের যে ওভারঅল শহরটাকে দেখিয়েছে সেই দৃশ্যগুলো কিন্তু ভালো। ভিজুয়ালি শহরটা খুব সুন্দর দেখতে লাগে। এডিটিং এ একটু টান আছে, একটু যেন বললাম না প্রথমে যে চপ করা যেতে পারতো, তো কিছু অংশ কেটে ছোট করলে মুভিটা আরো টাইট হবে। অ্যাক্টিংটা নিয়ে আরেকবার কথা বলছি, কে বলেছে রশ্মিকা মান্দানা অভিনয় পারে না? ফ্ল্যাট তার চোখের এক্সপ্রেশন। আমি রিসেন্ট যে একটা বই দেখেছিলাম থামা, তাতেও আমি বলছিলাম যে তার চোখে যেন কোনো জান নেই। ঠিক আছে বলেছিলাম, কিন্তু এই বইটাই কিন্তু সত্যি রশ্মিকা মান্দানা তুখর একটা অ্যাক্টিং করেছে। এবং এর আগে যে বইটা তাকে আমি বেশি মানে অ্যাক্টিং সত্তাটা ফুটে উঠেছিল সেটা ছিল ডিয়ার কমরেড বইটা। পুষ্পারও কিছু কিছু সিনে তার অ্যাক্টিং, মানে যাথারার যে সিনটা, তারপরে যে তার যে অ্যাক্টিংটা বা সেই সময় যে সিনটা, সেটাও কিন্তু খুব দারুণ ফুটিয়েছিল। কিন্তু এই বইটা সে ওভারঅল পুরো বইটা যেহেতু তাকেই কেন্দ্র করে, তো সে ফাটিয়ে পারফরমেন্স দিয়েছে। তার অ্যাক্টিং নিয়ে আমরা আর এই মুহূর্তে কিছু কথা বলতে পারছি না, ফাটি অ্যাক্টিং করেছে। রেশমিকার এই ভালোবাসার জন্য যে সাফোকেশনটা হবে, আস্তে আস্তে তার পৃথিবীটা আস্তে আস্তে ছোট হতে থাকবে। একটা সিনও আছে যে দেওয়ালগুলো আস্তে আস্তে ওর দিকে এগিয়ে আসছে, মানে আপনিও ফিল করতে পারবেন সেই সাফোকেশন। আর আমি একটা জিনিস বুঝতে পারি যে কিছু কিছু ছেলে এরকম কেন হয় যে তারা তার উডবির মধ্যে, তার বউয়ের মধ্যে বা তার গার্লফ্রেন্ডের মধ্যে নিজের মাকে খোঁজার চেষ্টা করে। আর এই দুটো ভিন্ন, দুজন আলাদা লোক,
একজনের সাথে আরেকজনের মিল থাকতে পারে কিছু বলে, তাহলে তার মায়ের পুরো জিনিসটাই তার গার্লফ্রেন্ডের মধ্যে চলে আসবে। এটা ভাবাটাই তো একটা আনন্যাচারাল একটা ব্যাপার না? এই জিনিসটাই এখানে অ্যাড্রেস করা হয়েছে কিছু কিছু জায়গায়। আর একটা জিনিস আমি বলবো, যে এই ছেলেটার এই যে ক্যারেক্টারটা দেখানো হচ্ছে, ছেলেটার মানে কিছু কিছু লোক এরকম হয়, ছোটবেলা থেকে এদের টেন্ডেন্সিটা এরকমই থাকে। বেশিরভাগের ক্ষেত্রে আমি বলবো যে এরকমই টেন্ডেন্সি থাকে, যে তারা না নিতে পারে না। আমি ছেলেদের কথা বলছি, তাদের না শোনাটা ঠিক আসে না, মানে কান পর্যন্ত পৌঁছায় না। তারা ইগো হার্ট হয়, মানে মুখের উপর যদি মেয়েরা না বলে দেয় তাতে তাদের ইগো হার্ট হয়, এবং তার জন্যই বিভিন্ন জায়গায় কত রকমের ঝামেলা, কত রকমের অশান্তি এবং কত রকমের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা আমাদের চারিপাশে হতে চলেছে, সেটা তো আমরা সবাই জানি। তো এইটাই যে একটা পিং বলে যে বইটাতে নো মিন্স নো, ঠিক আছে, সেটাকে এই বইতে ওইভাবে অ্যাড্রেস করা না গেলেও কিছু জায়গায় কিছু মুহূর্তে আপনি সেটা ফিল করতে পারবেন, সেই জায়গাটাও কিন্তু ডিরেক্টর এখানে অ্যাড্রেস করেছে। আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে যখন ছেলেটা ভালোবাসতে গিয়ে আস্তে আস্তে সে যে টক্সিক হয়ে পড়ছে, সেটা কিন্তু সে নিজেও জানে না। মানে এখানে এই বইতে কিন্তু ওকে ওইভাবে পোর্ট্রেট করা যে ইচ্ছা করে করছে, শয়তানি করছে তা না, যে বুঝে শুনে করছে না, সে এটাকে ভাবছে সে ভালোবাসার একটা পার্ট, সে এটাকে এই জিনিসটাকে সে ভালোবাসার একটা মানে এইভাবেই সে ভালোবাসতে চায়, এবং সে বুঝতেও পারছে না যে এটা একটা মানুষের জন্য কতটা সাফোকেটিং হয়ে যাচ্ছে, সেটা সে কিন্তু ফিল করতেও পারছে না। সে নিজের মতো এগিয়ে যাচ্ছে এবং এটাকেই সে বলছে যে এটাকেই ভালোবাসা বলে, তো সে সেই জিনিসটাকেই বুঝতে পারছে না এটা কতটা সাফোকেটিং একটা ব্যাপার। ভালোবাসায় এতটা অবসেসড হয়ে যাওয়া যে একটা মানুষের মানে অপর প্রান্তে যে মানুষটাকে তুমি ভালোবাসা, তার জিন্দগি তাবাক হয়ে যায়, তার জিন্দগি মানে তার মুখ থেকে হাসি চলে যায়, সে সারাক্ষণ নিজেকে গুটিয়ে রাখে, তার পৃথিবীটা ছোট হয়ে যায়। এটা কি ভালোবাসা না অন্য কিছু? তো পজিটিভ দিক, আমার 4টে পজিটিভ দিক এতে লেগেছে। প্রথমেই তো আমি বলছি, বারবার করে বলছি, রশ্মিকা মান্দানার একটা দারুণ ফ্যান্টাস্টিক অভিনয়। 2 নম্বর, ইমোশনাল এই বইয়ের মেসেজ যে সেলফ ওয়ার্থ ম্যাটার্স। আর 3 নম্বর, রিয়েলিস্টিক রিলেশনশিপ পোর্ট্রেল, যেটা খুব কম বইতে এখন দেখা যায়। আর 4 নম্বর, ক্লাইম্যাক্সে স্ট্রং ক্লোজার। আলফা মেলের বই প্রচুর দেখে নিয়েছি। আলফা মেল কেজিএফ এর যে ইয়াশকে দেখানো হচ্ছে শো আলফা মেল, যাই হোক, তার মধ্যে টক্সিসিটিটা কম ছিল, আর অ্যানিমেলের মধ্যে তো ভরে ভরে ছিল, আর অর্জুন রেড্ডির মধ্যে ছিল, কবির সিং এর মধ্যে ছিল। এখানে ওই বইগুলোতে বিশেষ করে ফিমেলদের কিছু দেখানোই হয়নি, ফিমেলদের জন্য অ্যাকচুয়ালি জড় পদার্থের মতো ইউজ হয়েছে এইসব বইগুলো। খুব কম দেখতে পাই এই ধরনের বইগুলোতে যেগুলোতে মানে মেয়েদের পয়েন্ট অফ ভিউতে বই দেখানোটা খুব কম হয়, ঠিক আছে। তো কয়েকদিন আগেই একটা বই দেখলাম, ভেটেরিনারিয়ানের বই ছিল, ব্যাড গার্ল। তো ওই বইটাও আমার খুব ভালো লেগেছিল। ওই বইটা রিভিউ আমি করিনি, কিন্তু বইটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল। আর এর আগেও 2-3টে এরকম বই হচ্ছে, কিন্তু খুব কম সংখ্যক বই হয় যেটা ফিমেল ওরিয়েন্টেড, বা এই ধরনের যে টক্সিসিটি যে লাভটা, সেটা যে একমাত্র মেয়েদের মধ্যেই থাকে, ছেলেদের মধ্যে থাকে না। এই জিনিসগুলো থেকে আমাদের বেরোনো উচিত, কারণ বেশিরভাগই তো বই এইগুলোই হয় যেটা ফিমেল টক্সিসিটি দেখানো হয়, মেল টক্সিসিটি খুব কম দেখানো হয়। এই বইতে কিন্তু সেটা খুব দারুণভাবে ফুটে উঠেছে, দারুণ একটা মুভ নিয়েছে এই বইয়ের ডিরেক্ট। পজিটিভ দিক গণনা হয়ে গেছে, এবার নেগেটিভ দিকে আমি 4টে রাখবো। ফার্স্ট হাফ খুব স্লো মনে হবে, মানে খুব না, কিন্তু অল্প বোরিং মনে হবে। আর কিছু সাবপ্লট, এটা 2 নম্বর, কিছু সাবপ্লট ডেভেলপ হয়নি, কিছু সাবপ্লট যেন ছেড়ে গেল ডিরেক্টর বলে আপনার মনে হবে যখন আপনি হল থেকে বেরোবেন, কিছু সাবপ্লট মিস মনে হবে। 3 নম্বর, বারবার একই থিম রিপিট করা হয়েছে এই বইতে, সেটা আপনি ফিল করতে পারবেন। আর 4 নম্বর, কিছু দৃশ্য ওভারলি ড্রামাটিক লাগবে, যেটা ওভার হয়ে গেছে, এটা মনে হবে, ফিল হবে, কিছু কিছু দর্শকের ফিল হবে, সবার হবে না, কিন্তু আমার হয়েছে। কিছু ড্রামা সিন একটু ওভার হয়ে গেছে বলে মনে হয়। আমি ভার্ডিক্ট দেবো, তো দি গার্লফ্রেন্ড মুভিটাকে আমি 3.5 আউট অফ 5 রেটিং দিচ্ছি। দারুণ অভিনয়, দারুণ মেসেজ, কিন্তু স্ক্রিন প্লেটা একটু টান হওয়ার দরকার ছিল, একটু লং হয়ে গেছে, যেটা বললাম। এই ছিল দ্য গার্লফ্রেন্ড মুভিটাকে নিয়ে আমার ওভারঅল রিভিউ। কারা কারা এখনো পর্যন্ত বইটা দেখোনি, তারা এই রিভিউটা দেখে ঠিক করো যে তোমরা দেখবে কিনা, তোমরা কি সেই ধরনের পয়েন্ট অফ ভিউ দিয়ে বইটা দেখতে পারবে। তাহলে প্লিজ, প্রেক্ষাগৃহ দরজা খোলা আছে, তোমরা এই মুভিটাকে কিন্তু মিস করো না। রশ্মিকা মান্দানার জন্য তো অবশ্যই দেখো। আর কারা কারা এখনো পর্যন্ত দেখে ফেলেছো, তারা প্লিজ কমেন্টের নিচে জানাও যে তোমার সাথে আমার মতামত মিলছে কিনা, আমরা একটু চেক করে দেখি। আর এই ছিল আমার ওভারঅল রিভিউ। আর নতুন একটা মুভি রিভিউ নিয়ে আমি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা করছি। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো। চলো রিভিউ করি।